হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্ট। আজ আমরা যেটা সম্পর্কে একটু দেখে নেবো সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। 1911 সালে এটা আইনস্টাইন যেটা করেছিলেন। ফটো ইলেকট্রিক এফেক্ট ইট ইজ সেম অ্যাজ সিআরটি টিউব, ক্যাথোড রে টিউবের মতো। ইন আওয়ার previous lecture we know that the what is the limitation. From our previous lecture we know that the what is the limitation of Rutherford atomic model, and now today we are going to discussing about the how to limitation of atomic model removed by the Bohr, Niels Bohr and so on. ওকে, আগের দিন যেটা নিলস বোর্ডে রাদারফোর্ড যেটা ব্যতিক্রম ছিল সেটা নিলস বোর্ড দ্বারা কীভাবে হবে সেটা আমরা দেখে নেবো। তারও আগে বিফোর দ্যাট উই হ্যাভ টু নো দ্যাট দ্য হোয়াট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট। 1911 সালে 1911 ফটো ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইন এটা করেছিলেন। ইট ইজ সেম অ্যাজ ক্যাথোড রে টিউব। এটা তোমাদের ফিজিক্সে আছে। দেখো এখানে তোমার হচ্ছে ক্যাথোড, এটা তোমার এটা তোমার হচ্ছে যে তোমার অ্যানোড, আর এটা হচ্ছে তোমার ক্যাথোড। এই যে ক্যাথোড দেওয়া আছে, এখান থেকে বিম অফ ইলেকট্রনটা এটা দিয়ে আসছে, বিম অফ ফোটন আসছে, ফোটন মানে রে আলোক রশ্মি যেটা আসছে এখানে একটা প্লেটের উপর স্ট্রাইক করছে। এটা হচ্ছে অ্যালকালি মেটাল মানে গ্রুপ এ মেটাল, যে কোনো একটা গ্রুপ এ মেটাল উপর স্ট্রাইক করছে, এখানে তার ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে তার সেট আপ করা আছে। এবং তিনি কি দেখলেন না, এখান থেকে যে ইলেকট্রনগুলো রিমুভ হচ্ছে, এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার গতিশক্তি আদৌ আলোকের কম্পাঙ্কের উপর নির্ভরশীল না। গতিশক্তি আলোকের কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি বা এই ফোটন যেটা আসছে, ফোটন বা এই ফোটনের যত শক্তি বাড়াবো তত দ্রুত বেশি পরিমাণ করে বেশি ইলেকট্রনগুলো গতিশক্তি জোরে খুব ভেলোসিটি নিয়ে ইলেকট্রনগুলো বেরোতে থাকবে। এবং নিশ্চিত ইলেকট্রনের গতি আপাতিত আলোকরশ্মির ওপর নির্ভরশীল নয়। আপাতিত আলোকরশ্মির মানে লালের জায়গায় নীল পেলো, নীলের জায়গায় সবুজ পেলো, মানে গতিশক্তিটা আলোকের রশ্মির উপর নির্ভরশীল নয়, বরঞ্চ আলোকের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। ঠিক আছে, এই দুটো তিনি দেখেছিলেন। এবং এই গ্রাফটা আছে, এই গ্রাফটা তোমাদের মডার্ন ফিজিক্সে হোয়েন ইউ আর রিডিং ক্লাস 12 ইন ইউর ফিজিক্স চ্যাপ্টার ইট উইল বি মডার্ন ফিজিক্স। দেন ইউর ফিজিক্স টিচার উইল বি টেল ইউ, তোমার ফিজিক্স টিচার তখন বলবেন যে মডার্ন ফিজিক্সে এটা কীভাবে কী আছে। এখানে আমি বিস্তারিত ইন ডিটেলসে যাচ্ছি না। ইন ডিটেলসে গেলে আমাদের মেন ভিউ থেকে আমরা একটু সরে যাব, তাহলে এটা পুরোপুরি ফিজিক্সের ব্যাপার। তবু যতটুকু আছে আমি একটু হলে বলে দিচ্ছি। এখানে বলছে না, এটা হচ্ছে এখান থেকে কি জানা যাচ্ছে না, এটি তড়িৎচুম্বকীয় তত্ত্বের ব্যর্থতা প্রমাণ করে। কারণ তড়িৎচুম্বকীয় তত্ত্বের কি ব্যর্থতা প্রমাণ করে, জাস্ট বলেছি স্যার শুনে নাও না। কি বলছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলছে কোনো বস্তুতে যদি এনার্জি বাড়ানো হয় বা শক্তি বাড়ানো হয়, তাদের এনার্জি শক্তিগুলো কি কন্টিনিউয়াস। তার মানে এখানে যদি আমি একটা এনার্জি আসছে বা এনার্জির নিউ অফ ফ্রিকোয়েন্সি এনার্জি লাইটটা এটাতে পাঠাচ্ছি, এখানে পাঠানোর পর যদি আমি শক্তিটা যদি বাড়িয়ে দিই তাহলে তীব্রতা বেড়ে যাবে। তীব্রতা বাড়লে তার হচ্ছে যে ইন্টেন্সিটি বেড়ে যাবে। ইন্টেন্সিটি বাড়লে ইলেকট্রনগুলো বেশি বেরোবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। সেটাই তড়িৎচুম্বকীয় তত্ত্বের এটা ব্যর্থতা প্রমাণ করে। এটা হচ্ছে কোয়ান্টাম ধর্ম পালন করে। ঠিক আছে, আর এই পরীক্ষার সাহায্যে কী প্রমাণ হয়, এই পরীক্ষার সাহায্যে প্রমাণ হয় যে ইলেকট্রন একটা বস্তু বা ইলেকট্রনের মধ্যে মোমেন্টাম আছে। কারণ একটা বস্তুকে ধাক্কা মারলে তবে একটা বস্তু বেরোয়। তার মানে কি, এই আলো বা ওয়েবের মধ্যে এমন কিছু প্রপার্টি আছে বা লাইটের মধ্যে বা ফোটনের মধ্যে যেটা ইলেকট্রনকে ধাক্কা মারছে এবং যার জন্য ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। তার মানে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি একটা বস্তু কণা। বস্তুকে বস্তু দিয়ে ধাক্কা মারলে একটা বল আছে, আর একটা বল আছে, আমি দূরের বলটা ঠেললাম, তো দূরের বলটা যদি ধাক্কা মেরে এগিয়ে যায় তাহলে জানবো এটা সলিড পার্টিকেল। তাহলে ইলেকট্রন যে একটা বস্তু কণা এই ফটো ইলেকট্রিক এফেক্ট দ্বারা প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, এটা জেনে নাও। এবার আমরা চলে আসি বর্ণালীতে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে এমিশন স্পেকট্রাম, আর হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম মানে কি, যেটা হচ্ছে যে বর্ণালী থেকে রেটা নিঃসরণ হবে। আর অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে এটা শোষণ হয়ে যাবে, যে বর্ণালীটা শক্তিটা শোষণ হয়ে যাবে। এইটা প্রত্যেকের বইতে ভালো করে দেওয়া আছে, রিং পড়বে, সেই জন্য আমি এটা বিশেষ করে লিখিনি। বইয়ের লেখাটাই খুব ভালো করে লেখা আছে, সেই জন্য আমি বিশেষ করে মানে জাস্ট বুঝিয়ে দিয়েছি। তাহলে এমিশন স্পেকট্রাম মানে কি, যেটা হচ্ছে লাইটটা নির্গত হবে। এমিশন স্পেকট্রাম দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন, আর একটা হচ্ছে যে তোমার লাইন স্পেকট্রাম, কন্টিনিউয়াস স্পেকট্রাম। এমিশন স্পেকট্রামে দুটো, একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, লাইন স্পেকট্রাম।
এমিশন স্পেকট্রামের সংজ্ঞাটা তুমি বইতে লেখা আছে, তুলে নেবে খাতায়, যখন তোমার নোট করতে যাবে প্রত্যেকটা সংজ্ঞা তুলে নেবে খাতায়, নোটটা ভালো করে বানিয়ে নেবে। কন্টিনিউয়াস স্পেকট্রাম কি না, সৌরমণ্ডলী বা সূর্য থেকে আলো যেটা আসছে সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাই। কি না, সূর্য থেকে আলো আসছে, সেই আলোটা একটা স্লিটের মধ্যে বাঁধা রাখলাম যাতে সব আলোটা না যেতে পারে, কেবলমাত্র একটা লাইট যাতে পাস করতে পারে, এবং একটা লাইটের পাস করতে পারে, এবং সেটা আমরা সাইনটা দিয়ে রেখেছি। এবং একটা লাইট পাস করলেও সেটাকে আমরা প্রিজমের মধ্যে দিয়ে ভাগ করেছি। প্রিজমের মধ্যে গেলে কী হবে, লাইটটা স্প্লিট করে যাবে, ভেঙে যাবে। প্রিজমের ধর্মই ওটা, যে যৌগিক আলোকে ভেঙে বিভিন্ন আলোয় ভেঙে যাবে। দেখো ভিপজিওর আকারে ভেঙে গেছে, রেড, গ্রিন, ব্লু, ভায়োলেট করে ভেঙে গেছে। এবং এর মধ্যে কি প্রত্যেকটা লাইন, যে প্রত্যেকটা লাইন আছে, রেড আছে, তোমার হচ্ছে যে ইয়েলো আছে, অরেঞ্জ আছে, যে প্রত্যেকটা যে তোমার লাইন আছে, সেই লাইনে প্রত্যেকটা তোমার লাইনের মধ্যে কোনো রকম তোমার বা কোনো ভ্যাকেন্ট নেই, ভ্যাকেন্ট পজিশান নেই, যে লালের পরই নীল আছে, নীলের পরই কমলা আছে, কোনো ছাড়াছাড়ি নেই, মানে পরপর লাইনগুলো বা রেগুলো পরপর পরপর করে হয়ে রেখাগুলো দেখা গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে বর্ণালীর মধ্যে তোমার দেখা গেছে, দেখে নাও। ঠিক আছে, তার সংজ্ঞাটা দেখে নেবে, সংজ্ঞাটা বলা আছে। এবার রেখা বর্ণালী কি না, রেখা বর্ণালী একই রকম, এগুলো প্রত্যেকটাই এমিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রামের দুটো ক্যাটাগরি, কন্টিনিউয়াস আর হচ্ছে লাইন। এমিশন স্পেকট্রাম মানে কি, কোনো কিছু বস্তু কর্তৃক আলো শোষণ করেছে, আলো শোষণ করে এবার সেই আলোটা ছাড়ছে, সেই আলোটা কি ছাড়লে কী কী দেখতে পাবো, সেই আলোটা ছাড়লে যদি কন্টিনিউয়াস লাইন দেখতে পাই, কন্টিনিউয়াস স্পেকট্রাম। সেই আলোটা ছাড়ার পর, এমিশন মানে নিঃসৃত হওয়ার পর, সেই আলোটা ছাড়ার পর যদি লাইন স্পেকট্রাম দেখতে পাই, সেটা হচ্ছে রেখা বর্ণালী। যেমন কি হাইড্রোজেনের ক্ষেত্রে কি, হাইড্রোজেন গ্যাসকে এক্সাইট করেছি, হাইড্রোজেন গ্যাসকে এক্সাইট করার পর ক্যাথোড অ্যানোডে যুক্ত করেছি, এর মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে। এবার এখানে স্লিট রেখেছি যাতে সব আলোটা না যেতে পারে, একটা আলোয় যেতে পারে। এবং প্রিজমের মধ্যে যে লাইটটা পাস করেছি, যখন প্রিজমের মধ্যে লাইটটা পাস করেছি একটা পর্দার মধ্যে ধরেছি, পর্দার মধ্যে ধরার পর কী দেখতে পাচ্ছি না, সবই ঠিক আছে। তো হাইড্রোজেন লাইনের মধ্যে এই দুটো জায়গায় ব্ল্যাক স্পট মানে ব্রেক আছে, দেখেছো এই ব্ল্যাক স্পটটা আমি ডিপ করেছি, মানে কি তুমি বইতে পুরো ছবিটা আছে, বইটা ভালো করে পুরো বইয়ের লেখাটাই একদম সেম টু সেম, বইতে ভালো করে ব্যাখ্যাটা দেওয়া আছে। এবার দুটো লাইনের স্পট দেখা গেছে, মানে কি লাল আবার একটা কালো স্পট, আবার হলুদ, নীল, সবুজ, আবার একটা কালো স্পট, তার মানে কি তাহলে একটা ব্রেক আছে। এটাও এমিশন স্পেকট্রাম, এটাও এমিশন স্পেকট্রাম, মানে কি হাইড্রোজেন যে লাইটটা ছেড়ে দিচ্ছে সেই লাইটটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দুটো ছাড়া আছে, ব্রেক আছে, তার মানে কি লাইনের মতো ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে লাইন স্পেকট্রাম হলো। ঠিক আছে, এটা হচ্ছে লাইন স্পেকট্রাম। এবার চলে আসি অ্যাবজর্পশন স্পেকট্রাম কি, অ্যাবজর্পশন স্পেকট্রাম একই রকম, কোনো রে যে এক্সাইট করছি, রেটাকে এক্সাইট করার পর কোনো সলিউশনের মধ্যে পাঠিয়েছি, সলিউশনের মধ্যে যখন পাঠানো হবে সলিউশনটা কিছু পরিমাণে রেটা অ্যাবজর্ব করে নেবে, এবং এই সলিউশনটা ধরো NaCl সলিউশনের মধ্যে পাঠিয়েছি এই রেটাকে, এই জিনিসটাই করেছি, কারণ একটা মাঝে একটা NaCl সলিউশন রেখেছি, NaCl বা KCl বা পটাশিয়াম ক্লোরাইড যা খুশি সলিউশন রেখেছি, এই সলিউশনগুলো অ্যাবজর্ব করতে পারে, সেই সলিউশনটা রেখেছি, সলিউশনটা দেখলাম যে কিছু কিছু রে অ্যাবজর্ব করে নিল, তাহলে বাকিটা ছেড়ে দিল, যেটা ছাড়লো সেটাকে আমরা প্রিজমের মধ্যে পাঠাচ্ছি, প্রিজমের মধ্যে পাঠানোর পর একটা স্লিটের মধ্যে ধরেছি, স্লিটের মধ্যে ধরার পর কী হয়েছে না, এখানে আমরা একটা হচ্ছে কী দেখতে পেয়েছি না, এখানে ভিপজিওর কালার দেখতে পেয়েছি, কিন্তু যেখানটা অ্যাবজর্ব করেছে, যেই দুটো রে NaCl অ্যাবজর্ব করে নিয়েছে, সেই দুটো রে আমরা কিন্তু এই ব্ল্যাক শিটের মধ্যে পাবো না, তাহলে ব্ল্যাক শিটের এখানে কী হচ্ছে, একটা কালো স্পট দেখা যাচ্ছে ব্ল্যাক শিটের মধ্যে, এটা কি অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে কি NaClটা কিছু পরিমাণে রেগুলো অ্যাবজর্ব করে নিয়েছে, সেটা আমরা ব্ল্যাক শিটের মধ্যে দেখতে পাচ্ছি না, সেখানে ব্ল্যাক আকারে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। ঠিক আছে, এটা দেখে নাও। আচ্ছা, এবার চলে আসি, এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট, যেখান থেকে কোয়ান্টাম টপিক, মানে এটার কথা আমি এক কথায় বলে শেষ করতে পারবো না, এই নিলস বোরের অ্যাটমিক মডেলের থিওরিটা এক কথায় বলে আমি শেষ করতে পারবো না, এর গুরুত্বটা এতটাই বেশি, এবং এটা সম্পর্কে বললে অনেক কিছুই বলা হয়, কিন্তু সেটা তোমার সিলেবাসে নেই, এবং সিলেবাসে কিন্তু বললে কথা বলতে বলতে অনেকটা ভাস্ট হয়ে যায় নিলস বোরের অ্যাটমিক মডেল সম্পর্কে। তবু যতটুকু আমি সংক্ষেপে বলা যায়, খুব ভালোভাবে সোজাভাবে বলছি। তা দেখো,
না, রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল দিয়েছিল প্রত্যেকে দেখেছো আমরা লিমিটেশন, ভালো করে পড়াশোনা না করলে তুমি বুঝতে পারবে না যে একটার সঙ্গে একটা ইভেন্ট কীভাবে লিঙ্ক আছে। যে রাদারফোর্ডের লিমিটেশন কী ছিল, সেই লিমিটেশনগুলো তোমার নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে যখন ঘুরছে কন্টিনিউয়াস দে হ্যাভ এমিশন দেয়ার এনার্জি বাট ওয়ান টাইপ অফ আফটার সাম টাইম দ্য ইলেকট্রন উইল বি ফল অন দ্য নিউক্লিয়াস। কিছুক্ষণ পর ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে ফল করে যাচ্ছে। সো অ্যাটমিক মডেল ইজ ডেস্ট্রয়, মানে অ্যাটমিক মডেলটা ভেঙে যাচ্ছে। তাহলে এই সব যদি পজিটিভ চার্জ হয় নেগেটিভ চার্জকে ঘোরে তাহলে তো তত্ত্বটা মানা যাচ্ছে না। সেই সব প্রবলেম তখন 1911 সালে দেখা গিয়েছিল। কিন্তু ড্যানিশ সায়েন্টিস্ট, মানে ডেনমার্কের সায়েন্টিস্ট 1913 সালে নিলস বোর তার পরমাণুর মডেল ব্যাখ্যা করলেন। না, পরমাণু কেমন হবে, পরমাণুটা কীরকম দেখতে হবে। এবং আমি তোমাকে আগেই বারবার বলছি যে নিলস বোরের সম্পর্কে বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হয়, কিন্তু সে কথা বললে কথা বলাই হয়ে যায়। সেসব আমরা সামনাসামনি সাক্ষাতে বলবো, আমরা ফোনে এত কিছু কথা বলবো না। সেসব কথাগুলো সামনাসামনি বললে তোমাদের মাথার মধ্যে বেশি পরিমাণে ঢুকবে, ঠিক আছে? তো আমি নিলস বোর তো 1913 সালে উনি কী বলেছিলেন, না 1901 সালে দেখো কোয়ান্টাম ফিজিক্সের তোমার তত্ত্ব দিয়েছিলেন ম্যাক্স প্লাং, E=H নিউ, যে এনার্জিটা তার প্যাকেট আকারে হয়, ক্ষুদ্র 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট। সূর্য থেকে যে এনার্জি আসে তারা যদি আমরা স্মল স্কেলে ভাবি, যদি বর্ণালী দিয়ে ব্যাখ্যা করি, যে এমনি আপাতত চোখ কী মনে হবে যে কন্টিনিউয়াস এনার্জি আসছে, কিন্তু সূর্য থেকে যে শক্তিটা আসছে সেটা প্যাকেট আকারে আসছে যদি আমরা ক্ষুদ্রভাবে ভাবি, কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ভাবি। তো কোয়ান্টাম তত্ত্বটা ঠিক। তো এখানে কেন এতটা জটিল, এখানে তোমার হচ্ছে যে আইনস্টাইনের সঙ্গে নিলস বোরের দ্বন্দ্ব হয়েছিল, এখানে নানা রকম গল্প আছে। সেই গল্পগুলো আমি সাক্ষাতে তোমাদের বলবো, সামনাসামনি বলবো। তো এখানে জেনে নাও যে নিলস বোর যে ঘটনা বলেছিলেন বা করেছিলেন সেটা হচ্ছে যে নিলস বোরের পরমাণু তত্ত্ব উনি কী বলেছিলেন, উনি বিভিন্ন রকম ক্যালকুলেশন বার করার পর তিনি তার ক্যালকুলেশনে কোয়ান্টাম তত্ত্বটা এনেছিলেন। যে কোয়ান্টাম তত্ত্ব, তিনি তার কোয়ান্টাম তত্ত্ব একটু প্রয়োগ করেছিলেন এবং যেটা পরে আমরা জানবো, ঠিক আছে? তো উনি কি বলেছিলেন, না উনি লেখাটা ভালো করে শোনো, যে লেখাটা কি বলছে, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে যখন কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার পথে আবর্তন করতে পারে না। মানে রাদারফোর্ড বলেছিলেন একটা বৃত্তাকার পথে ঘোরে, নিলস বোর বললেন কি না, ইলেকট্রনগুলি যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, ইলেকট্রনগুলি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলি ঘুরবে তখন যে কোনো বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। এর বৃত্তাকার পথের একটা ফিক্সড রেডিয়াস থাকবে, যে কোনো বৃত্তাকার পথের রেডিয়াসটা ফিক্সড থাকবে এবং তার ব্যাসার্ধ হবে r, এবং তার ইলেকট্রনটার কৌণিক ভরবেগ হবে mvr, এবং যেটা mvr কৌণিক ভরটা যে nh/2π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক হবে। তাহলে আমরা কি বলতে পারি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π, nটা হচ্ছে ইন্টিজার নাম্বার, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, 2 আর হচ্ছে পাইয়ের মান 1.34। তাহলে কি বললাম, তো ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারবে, যে কোনো বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। আর যখনই বৃত্তাকার পথে ঘুরবে তার একটা পার্টিকুলার রেডিয়াস যদি r হয়, বৃত্তাকার পথের r ইউনিট হলো, ধরো 4 ইউনিট 5 ইউনিট যা খুশি ইউনিট হলো, রেডিয়াস যদি r হয় এবং ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তার ফিক্সড ভেলোসিটি থাকবে, তার রেডিয়াস যদি r হয় এবং তার কৌণিক ভরবেগ mvr হবে nh/2π এর সরল গুণিতক, ঠিক আছে? এটা হচ্ছে বোরের পরমাণু মডেলের ফার্স্ট পস্টুলেট, মানে স্বীকার্য। এই 3টে পস্টুলেট তোমাকে জানতেই হবে, তুমি ফিজিক্স কেমিস্ট্রি যাই পড়ো জানতেই হবে তোমাকে। ফার্স্ট পস্টুলেট কি, একদম মন্ত্রমুগ্ধর মতো মুখস্থ করে রাখতে হবে, যার যেমন মোবাইল নাম্বার মুখস্থ থাকে সেটা মন্ত্রমুগ্ধর মতো মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনগুলি যে কোনো নিউক্লিয়াসে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে পারে না, কেবলমাত্র সুনির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে পারে, এবং ইলেকট্রনগুলি বৃত্তাকার পথের ব্যাসার্ধ r হলে এবং কৌণিক ভরবেগ mvr হলে এবং তার nh/2π পূর্ণ সংখ্যা সরলগুণিতক হবে। হয়েছে, এটা বোরের ফার্স্ট পস্টুলেট হলো। এইটা তোমাকে বুঝতেই হবে। এখান থেকে বললাম, আগের দিন যা পড়েছি রাদারফোর্ড অ্যাটমিক মডেল থেকে কোশ্চেন আসে, তাহলে বুঝতেই পারছো এটা তোমাদের এইচএস সিলেবাসে আছে, এখান থেকে কোশ্চেন আসে, অতএব তোমাকে এটা শিখতেই হবে, কারণ বোর্ড মডেল না শিখলে তুমি কিছুই এগোতে পারবে না। তো 2 নম্বর পস্টুলেটে চলে আসি, বলছে ইলেকট্রনগুলি যখন নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরে তখন তাদের শক্তি নির্দিষ্ট থাকে এবং সুনির্দিষ্ট কক্ষপথে থাকালীন ইলেকট্রনগুলি শক্তি গ্রহণ বা বর্জন করে না। এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা রাদারফোর্ডে গণ্ডগোল হয়েছিল।
কী বলেছিল রাদারফোর্ড, কী বলেছিল, ইলেকট্রনগুলো যখন সুনির্দিষ্ট বৃত্তাকার পথে ঘটছে তখন তার কি হচ্ছে কন্টিনিউয়াস এনার্জি ত্যাগ করছে। কিন্তু নিলস বোর বললেন না, পার্টিকুলার ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার বা ফিক্সড সেলে যখন ঘুরতে থাকছে তখন তাদের এনার্জি ফিক্সড। একটা ডেফিনেট অরবিটালের মধ্যে এনার্জি ইজ ডেফিনাইট অ্যান্ড ইট ইজ স্টেশনারি অ্যান্ড ইট ইজ ফিক্সড। ফিক্সড অরবিটাল হ্যাজ ফিক্সড এনার্জি। বারবার বলছি, এটা আমি অনেক সামনাসামনি আরও ভালো করে বলবো, তবু এটাই তুমি জেনে নাও যে পার্টিকুলার যে এই সেলে ঘুরলে প্রত্যেকটা ইলেকট্রন এনার্জি স্বয়ং এই সেলে ঘুরলে আবার আলাদা, কিন্তু এর থেকে আলাদা, এর থেকে আলাদা, এর থেকে আলাদা, কিন্তু এই সেলে যে যতগুলো ইলেকট্রন আছে তাদের এনার্জি সেম। তার মানে কি, ইলেকট্রন যখন সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে তখন তাদের শক্তি নির্দিষ্ট থাকে, সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে চলাকালীন শক্তিগুলো গ্রহণ বা বর্জন করে না। মানে কি, এই অরবিটাল থাকলে ইফ দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য সেকেন্ড অরবিটাল দে হ্যাভ এনার্জি ইজ ফিক্সড অ্যান্ড দে ডু নট লুজ দেয়ার এনার্জি অ্যান্ড দে ডু নট অ্যাকসেপ্ট এনার্জি। ঠিক আছে, তার মানে কি, তারা ইলেকট্রন শক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না, যে সেলে থাকবে সেই সেলেই থাকবে এবং তাদের শক্তি নির্দিষ্ট। শক্তি নির্দিষ্ট মানে কি, তার মানে শক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না, তার শক্তি ফিক্সড। ইট হ্যাজ ডেফিনাইট অ্যান্ড ইট ইজ ফিক্সড অরবিটাল অ্যান্ড ফিক্সড এনার্জি। তিনি বলছেন 2 নম্বর পস্টুলেট হয়ে গেল। সো নেক্সট কাম টু দ্য পয়েন্ট নাম্বার 3, দ্য 3 number postulate. So what say, the third postulate say that when the electron this review থাকাকালীন বলছে যখন ইলেকট্রনগুলি তার কক্ষপথে থাকে দে ডু নট হ্যাভ, দে লুজ দেয়ার ইলেকট্রন এনার্জি হলো। অ্যান্ড থার্ড postulate বলছে when the electron and accept energy they can excited and they go through the lower energy to higher energy, and when the electron jump from lower energy to higher energy to lower energy they release their energy। ঠিক আছে, বাংলাটা কি হচ্ছে, when the electron lose their energy they jump from higher state to lower state। মানে কি, ইলেকট্রন যদি কোনো শক্তি ছেড়ে দেয়, ধরো কোনো কক্ষপথে ইলেকট্রন শক্তি ছাড়ছে, তার মানে কি, যে ইলেকট্রন শক্তি ছাড়লে কি হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে নামবে, আর কোনো ইলেকট্রন যদি শক্তি গ্রহণ করে তাহলে এই স্টেট থেকে হায়ার স্টেটে চলে যাবে। সেটাই বলছে যে যখন কোনো ইলেকট্রন সুনির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন শক্তি গ্রহণ করে তখন শক্তি গ্রহণ করলে কী হবে, ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, এবং ইলেকট্রনটি যখন একটি শক্তি বর্জন করে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসবে। মানে কি, ইলেকট্রনগুলো এনার্জি অ্যাকসেপ্ট করলে, এনার্জি যদি গ্রহণ করে, এনার্জি গ্রহণ করলে কী হবে না, এই লেভেল থেকে এই লেভেলে চলে গেল, এনার্জি যখন গ্রহণ করলো, এটা হচ্ছে এনার্জি গ্রহণ, গ্রহণ। ঠিক আছে, আবার কি, এবার এখানে যদি ইলেকট্রনটা এখানে জাম্প করে তাহলে কী হবে, এটা এনার্জি ত্যাগ, ত্যাগ। সেটাই বলছে এই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন যখন শক্তি গ্রহণ করবে, এই ধরো এই কক্ষপথে আছে, ইট হ্যাজ ডেফিনাইট অ্যান্ড ডেফিনাইট স্টেট, ডেফিনাইট এনার্জি, তখন কী হবে, ইলেকট্রনটা এখানে জাম্প করে এখান থেকে এখানে চলে যাবে। আবার যদি ইলেকট্রনটা এই লেভেলে আছে তাহলে ইলেকট্রন যদি এই লেভেলে নামতে হয় তাহলে শক্তিটা ত্যাগ করতে হবে। তাহলে এত সহজে আমি বাংলা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, খুব সোজাকালীন। আশা করছি এটা তোমরা যে আমার কাছে পড়ছো তার কোনো প্রবলেম থাকার কথা না। আশা করছি অন্য জানি না কারা কেমন পড়ছে, তবে তোমাদের আশা করছি যারা পড়ছো তারা কিছু প্রবলেম থাকার কথা নয়। তাহলে এই যে এনার্জির পার্থক্যটা আমরা ডেল দিয়ে ডিনোট করতে পারি। ডেল মানে আপার স্টেট থেকে লোয়ার স্টেটে আসছে, তাহলে 2 নম্বর থেকে 1 নম্বরে বিয়োগ করছি। এটা হচ্ছে এইচ নিউর সঙ্গে সমানুপাতি। এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ তার ফ্রিকোয়েন্সি। দেখে নাও, এই 3 postulate তোমাদের মন্ত্রমুগ্ধের মধ্যে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বোরের পরমাণু মডেল কি হলো না, বোরের পরমাণু মডেল কি বললেন না, সেন্টারে নিউক্লিয়াস থাকে, বাইরে ইলেকট্রনগুলো ফিক্সড এনার্জিতে ঘুরে বেড়াচ্ছে, ফিক্সড এনার্জি একটা কক্ষপথে থাকাকালীন তাদের এনার্জি ফিক্সড। এবং তিনি তার কি বললেন না, ফার্স্ট সেলটাকে নাম দিলেন কে, নিউক্লিয়াসের প্রথম কক্ষটাকে নাম দিলেন ক্যাপিটাল কে, তারপরে এল, পরের এন 2 নম্বর কক্ষটাকে সেলটাকে, 3 নম্বরটাকে MN, 4 নম্বরটাকে N। ঠিক আছে, KLMN করে নাম দিলেন। ঠিক আছে, 1 নম্বর সেলটাকে কে, তারপরটাকে L, তারপরটাকে M, তারপরটাকে MN। ঠিক আছে, তো হয়েছে। তাহলে কে যদি থাকে তাহলে কি বললেন না, একটা কে কক্ষে মানে ফার্স্ট সেল N when N = 1, কে কক্ষ মানে when N ভ্যালু ইজ 1, তার মানে সেল নাম্বার 1 মানে কে কক্ষ, মানে এটাতে ফার্স্ট সেলে কে কক্ষ N ভ্যালু হচ্ছে 1। তাহলে কি কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ক্যাপাসিটি কটা না, কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ক্যাপাসিটি থাকার সূত্রটা তিনি বলেন 2 × n², 2 × n²। এনের কে কক্ষে এনের ভ্যালু কত, এই যে লিখে দিয়েছি এন ভ্যালু,
কে কক্ষে এনের ভ্যালু কত 1, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার, তাহলে ইলেকট্রন সর্বোচ্চ কত থাকবে দেখো দুটো, সেখানে এখানে দুটো। আজ থেকে তোমরা জানলে ফার্স্ট সেলে সর্বাধিক কটা ইলেকট্রন থাকবে না দুটো ইলেকট্রন থাকবে, দেখো না দুটো ডট দিয়েছি আমি এই জন্য। তাহলে 2 নম্বর কক্ষে কত ইলেকট্রন থাকবে এল সেলে, তাহলে এল সেলে 2 ইন্টু এন স্কোয়ার ফর্মুলা ফোল্ড করবো, 2 ইন্টু এন স্কোয়ার, এল সেলে এনের ভ্যালু কত 2, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 4, তাহলে দ্বিতীয় সেলে কটা থাকবে 8টা, তাহলে এখানে কটা দেখো 8টা ডট দেওয়া আছে। তাহলে 3 নম্বর সেলে 18টা, তারপরে 32টা, এরকম সো অন থাকবে। এরকম কিছু ব্যক্তি পরে জানবো। তাই এরকমভাবে এই 2 ইন্টু এন স্কোয়ারের রুল দিয়ে আমরা কোন সেলে কটা ইলেকট্রন থাকবে সেটা আমরা বোর মডেল দিয়ে জানতে পারবো। এবং বোরের অ্যাটমিক মডেল অনুযায়ী এইভাবে তিনি অ্যাটমটাকে ডিসক্রাইব করলেন। ঠিক আছে, আজ বেশি পড়লাম না, এই পর্যন্তই থাক। খুব অল্প পড়েছি, সামনাসামনি এর পরের দিন যে পড়ানো হবে দেখে নাও বোরের অ্যাটমিক মডেল। আশা করছি খুব সোজাভাবে বুঝিয়ে দিয়েছি, কারো কিছু প্রবলেম থাকার কথা নয়। বোরের অ্যাটমিক মডেলটা খুব ভালো করে পড়বে, এটা ভিভিআই একদম। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।